নমস্কার, নিউজ নাও এর প্রাইম টাইমে সকলকে স্বাগত। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী। যদিও রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ সৌজন্যমূলক বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। উল্লেখ করা যেতে পারে, গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরকারের পক্ষে একা নেশামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ উদয়পুরের রাজর্ষি হলে জাগৃতি 2025 কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অপরদিকে নেশামুক্ত সমাজ গড়তে যুব সমাজকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। নেশার কুফল সম্পর্কে বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতন করতে পারলে সমাজ উপকৃত হবে। তাছাড়াও ভোক্তা সুরক্ষা বিষয়েও সাধারণ মানুষকে সচেতন হতে হবে বলে উল্লেখ করেন অনুষ্ঠানের অপর বক্তা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সড়ক নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা ও নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জাগৃতি 2025 কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় শনিবার। উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত হয় এই অনুষ্ঠান। কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি জেলার কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা ও র্যালি। বড় কথা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে পপুলারাইজ করা, জনপ্রিয় করা এবং ছাত্রদের মধ্যে যাতে একটা স্পৃহা এই কর্মসূচিতে আগামী দিনে অংশগ্রহণ করার জন্য একটা উন্মাদনা তৈরি হয়। এবং আমি রাজ্যে মহিলা সশক্তিকরণে বিশেষ করে এনজিওগুলিকে আরো সক্রিয় ভূমিকা পালন করার বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। শুক্রবার প্রজ্ঞা ভবনে এ বিষয়ে আয়োজিত একটি কনক্লেভে আলোচনা করতে গিয়ে রাজ্যের মহিলাদের আত্মনির্ভর এবং তাদের সামাজিক সুরক্ষার বিষয়গুলি নিশ্চিত করার কথা উল্লেখ করেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী। রাজ্যের মহিলাদের অধিকার রক্ষার ক্ষেত্রে প্রভাবমূলক পরিবর্তনের জন্য মহিলা কমিশন এবং এনজিওগুলিকে এগিয়ে আসার আহ্বানও রাখেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিনের কনক্লেভে বিভিন্ন এনজিওর প্রতিনিধি ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের আধিকারিকরা। মহিলা এম্পাওয়ারমেন্ট, মহিলাদের সশক্তিকরণ এবং তাদের অধিকার, তাদের সুরক্ষা, তাদের সম্বন্ধিত বিষয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সহ রাজ্যের আদালতগুলিতে মোট 50,268টি মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, গত 25 নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট 429টি ধর্ষণ সংক্রান্ত মামলা রয়েছে আদালতে বিচারাধীন। তথ্য পরিসংখ্যানে জানিয়েছে রাজ্য সরকার। বর্তমানে ত্রিপুরার বিভিন্ন আদালতে 50,268টি মামলা বিচারাধীন রয়েছে। এক্ষেত্রে উদ্বেগের বিষয় হল, ধর্ষণ সংক্রান্ত 429টি মামলা এখনও রয়েছে নিষ্পত্তির অপেক্ষায়। ত্রয়োদশ বিধানসভার শীতকালীন অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের 31শে অক্টোবর পর্যন্ত রাজ্যের আদালতগুলোতে মোট 50,268টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা রয়েছে 13,108টি এবং ফৌজদারি মামলা রয়েছে 37,160টি। বিচারাধীন মামলাগুলোর মধ্যে উচ্চ আদালতে 809টি দেওয়ানি এবং 136টি ফৌজদারি মামলা রয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার। তেমনি নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে 12,299টি দেওয়ানি এবং 37,024টি ফৌজদারি মামলা। কিন্তু উদ্বেগের বিষয় হল, গত বছরের 25 নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট 429টি ধর্ষণ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে 28টি মামলা এবং নিম্ন আদালতে রয়েছে 401টি মামলা। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত 3 বছরে মাত্র 149টি ধর্ষণ সংক্রান্ত মামলার রায় ঘোষিত হয়েছে, যার মধ্যে উচ্চ আদালতে 14টি এবং নিম্ন আদালতে 135টি মামলার রায় ঘোষিত হয়েছে। রাজ্য সরকারের আইন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 2021 সালে উচ্চ আদালতে 14টি এবং নিম্ন আদালতে 91টি অর্থাৎ মোট 105টি মামলার রায় ঘোষিত হয়েছে। তেমনি 2022 সালে উচ্চ আদালতে 14টি এবং নিম্ন আদালতে 172টি মোট 186টি মামলার রায় ঘোষিত হয়েছে। একই সাথে 2023 সালে উচ্চ আদালতে 22টি এবং নিম্ন আদালতে 204টি মোট 226টি মামলার রায় ঘোষিত হয়েছে। তথ্যে আরও জানানো হয়েছে, ওই সমস্ত মামলায় গত 25 নভেম্বর পর্যন্ত সাজা হয়েছে 25 জন আসামির। এর মধ্যে উচ্চ আদালতে 6 জন এবং নিম্ন আদালতে 19 জন আসামির সাজা হয়েছে। অপরাধীদের শাস্তির হার বাড়ানোর জন্য পুলিশ এবং আইন বিশেষজ্ঞদের নিয়মিত আলোচনা পর্যালোচনা করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে নতুন অপরাধী আইনের ধারাগুলি নিয়ে তদন্তকারী পুলিশ অফিসারদের আরও সচেতন হবার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অত্যাধুনিক টায়ার 3 ডেটা সেন্টার স্থাপনের জন্য এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। এক্ষেত্রে লিচু বাগানে বরাদ্দ করা হলো 1 একর জমি। অত্যাধুনিক এই ডেটা সেন্টারে কর্মসংস্থান হবে প্রায় 200 জনের। ত্রিপুরায় অত্যাধুনিক টায়ার 3 ডেটা সেন্টার স্থাপনের জন্য মেসার্স NIXICSC ডেটা সার্ভিস লিমিটেডের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে রাজ্য সরকার। টেলিযোগাযোগ সংস্থা মেসার্স ভারতী এয়ারটেল লিমিটেডকে ত্রিপুরায় একটি অত্যাধুনিক ডেটা সেন্টার স্থাপনের জন্য লিচু বাগান এলাকায় 1 একর জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই সংস্থাটি 200 কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে। এই ডেটা সেন্টার স্থাপিত হলে 200 জনেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সরকার। তাছাড়াও মেসার্স PVM ইনভেন্সিস প্রাইভেট লিমিটেড রাজ্যে টায়ার 4 ডেটা সেন্টার স্থাপনের জন্য 100 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে, যেখানে 100 জনেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অর্থনীতিতে পরিবর্তন আনতে এবং তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ত্বরান্বিত করতে 2021 সালে ত্রিপুরা ডেটা সেন্টার পলিসি 2021 ঘোষণা করে রাজ্য সরকার। এই নীতির উদ্দেশ্য হল তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ করে ডেটা সেন্টার শিল্পে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ডেটা সেন্টার হল একটি অত্যাধুনিক সুবিধা যা উচ্চ পারফরম্যান্স সার্ভার, স্টোরেজ সিস্টেম, নেটওয়ার্কিং সরঞ্জাম এবং অন্যান্য অবকাঠামো নিয়ে গঠিত। ডেটা সংরক্ষণ, পরিচালনা এবং বিতরণের জন্য বৃহৎ স্কেল অ্যাপ্লিকেশনগুলির পাশাপাশি ক্লাউড কম্পিউটিং এবং কোলোকেশনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেটা সেন্টার। আজকের আধুনিক ডেটা সেন্টারগুলো ভার্চুয়ালাইজেশন, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রাপ্যতা, স্কেলেবিলিটি, নিরাপত্তা এবং দক্ষতা অপটিমাইজ করতে সক্ষম। উত্তর পূর্বের প্রান্তিক রাজ্য হলেও ডেটা সেন্টার স্থাপনের মধ্য দিয়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে জাতীয় পর্যায়ে তৃতীয় বৃহত্তম ইন্টারনেট গেটওয়ে হওয়ার কারণে তথ্য প্রযুক্তি হাব নির্মাণের বিষয়টিতে দেওয়া হচ্ছে গুরুত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাল্যবিবাহের প্রবণতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থানে রয়েছে। জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ত্রিপুরা 40.1% ক্ষেত্রে 18 বছরের নিচে মেয়েদেরকে দেওয়া হচ্ছে বিয়ে। জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরার উদ্যোগে আয়োজিত সেমিনারে উঠে আসে এই তথ্য। ভারতে বাল্যবিবাহ একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বাল্যবিবাহের প্রবণতায় তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ত্রিপুরায় 40.1% বিয়েতে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ। শিশু কল্যাণ এবং অধিকার আইন কার্যকর ও বাস্তবায়নের উপর জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরার উদ্যোগে আয়োজিত একদিনের কর্মশালায় একথা জানিয়েছেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ। গত 1 বছর ধরে ধলাই জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় বাল্যবিবাহ রোধ করতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি। এই দুটি জেলায় এখনো পর্যন্ত 540 বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ করেন সাজু ওয়াহিদ। জাতীয় পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ত্রিপুরায় 40.1% বাল্যবিবাহের ঘটনা রেকর্ড হয়েছে, যা দেশের মধ্যে তৃতীয় বলে জানিয়েছেন সাজু ওয়াহিদ। এক্ষেত্রে বিহারের 40.8% এবং পশ্চিমবঙ্গের 41.6% পরে রয়েছে ত্রিপুরা স্থান। বাল্যবিবাহের ক্ষেত্রে জাতীয় গড় যেখানে 23.3% ত্রিপুরায়, তা প্রায় 40%-এর ওপর। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে বাল্যবিবাহের ক্ষেত্রে ত্রিপুরার হার সবচেয়ে বেশি। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে বাল্যবিবাহের হার যথাক্রমে আসাম 31.8%, মিজোরাম 8%, মণিপুর 16%, নাগাল্যান্ড 5.6%, সিকিম 10.8% এবং মেঘালয় 16.9%। ত্রিপুরা বাল্যবিবাহের সামাজিক ব্যাধি যথেষ্ট উদ্বেগজনক। বালিকা মঞ্চ সামাজিক সংস্থার মোবাইল গ্রুপে 13 বছর বয়সী একটি মেয়ের গর্ভবতী হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ত্রিপুরায় 12 এবং 13 বছর বয়সী মেয়েদের বিবাহ অস্বাভাবিকভাবে সাধারণ হয়ে উঠেছে। এমনকি শহরাঞ্চলেও এটি ঘটছে বলে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরা আয়োজিত সেমিনারে জানান বরিষ্ঠ IAS আধিকারিক সাজু ওয়াহিদ। বাল্যবিবাহ রোধে
সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি কার্যকরী পদক্ষেপের যথেষ্ট অভাব রয়েছে। সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন বলে দাবি করেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ। আইনের প্রয়োগের মাধ্যমে সব ধরনের সামাজিক ব্যাধির সঙ্গে মোকাবেলা করা যেখানে সম্ভব বলে দাবি করেন সমাজতত্ত্ববিদরা, সেক্ষেত্রে বাল্যবিবাহের প্রবণতা হ্রাস করতেও আইনের কঠোর প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গত 4 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে না ভিলেজ কমিটি নির্বাচন। বিষয়টি থেকে সামনে রেখে শাসক বিজেপি এবং তিপ্রা মাথার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার রাজভবন অভিযান সংঘটিত করল ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। রাজভবন অভিযানকে কেন্দ্র করে সেই দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত 3 ঘণ্টার গণঅবস্থান কর্মসূচিও পালন করে গণমুক্তি পরিষদ। সার্কিট হাউস এলাকায় এই গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে গত 4 বছর ধরে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কারণে শাসক বিজেপি এবং তিপ্রামথা উভয়েরই তীব্র সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কমিটি গত 4 বছরের সময় ধরে এই ভিলেজ কমিটি নির্বাচন হয় না। নানাভাবে জনগণকে ভোট বোঝানোর বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। বলছে আদালতে কেস আছে, মিজোরাম থেকে আসা গ্রো ডিসপ্লেস পার্সন তাদের নামের তালিকা, তাদের নাম ভোটার তালিকাতে উঠেনি, বা তাদের যেখানে পুনর্বাসিত করা হয়েছে সেই জায়গাতে পঞ্চায়েতের নাম তোলা হয়নি। আসলে কি সমস্যা সেগুলো? এদিন নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান বিরোধী দলনেতা। বারবার ইন্টারভিউ নেওয়া সত্ত্বেও কেন শূন্য পদগুলিতে নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেন জিতেন্দ্র চৌধুরী। কে বলেছিল? আমরা কিন্তু আজকেও বলছি না ত্রিপুরার সব যুবকদেরকে চাকরি দিতে হবে বলছি, আমরা বলছি শূন্য পদ। একটা পদের জন্য 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ইন্টারভিউ নিচ্ছ, তার সাথে 200 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা ফি নিচ্ছ। কেন বার হয় না? জেআরবিটি দেখা যায় ছিটে ফোটা যে সমস্ত চাকরি হয় পশ্চিম বাংলার মালদা, মেদিনীপুর, আসামের ধুবড়ি, ভারতবর্ষের কোন রাজ্যে স্টেটের এরকম চাকরিতে অন্য রাজ্যের ছেলে মেয়েদের চাকরি দেওয়া হয় না। আর এখানকার এই ত্রিপুরা রাজ্যের সরকার তা করছে। সংবিধানের 125তম সংশোধনী বিল অবিলম্বে পাশ করানো, সিএ বাতিল, বন অধিকার আইন সংশোধন করে প্রত্যেক উপজাতিদের জমির অধিকার প্রদান সহ অন্যান্য দাবিতে রাজভবন অভিযান কর্মসূচি পালন করে গণমুক্তি পরিষদ। সংবিধানের 125তম সংশোধনী দীর্ঘ কয়েক বছর ধরে আটকে রয়েছে। এই বিল অবিলম্বে পাশ করতে হবে। সংবিধানের 125তম সংশোধনী বিল পাস করার মধ্য দিয়ে রাজ্যের উপজাতিদের সার্বিক দাবি পূরণ হতে পারে। এছাড়াও কর্কট ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করার জন্য জোরালো দাবি জানিয়েছেন উপজাতি গণমুক্তি পরিষদের নেতৃত্বরা। সিএএ বাতিল এবং উপজাতিদের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য দাবি করেছে জিএমপি। দাবিগুলিকে সামনে রেখে এদিন রাজ্যপালের কাছে সনদ পেশ করেন জিএমপির প্রতিনিধি দল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার ধর্মনগর মহকুমাধীন রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় বনকর্মীরা। তাদের এই ঝটিকা অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে চোরাই সেগুন কাঠ, কিন্তু কাঠ মাফিয়াকে ধরতে পারেনি বন কর্মকর্তারা। গোপন সূত্রে বন দফতরের কাছে খবর আসে ভারত, বাংলা ও ত্রিপুরা অসম সীমান্তের রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের আব্দুল সাত্তারের বাড়িতে মজুদ রয়েছে প্রচুর চোরাই কাঠ বলে জানিয়েছে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস। খবরের প্রেক্ষিতে এই অভিযানে 70 ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়। তবে ঝটিকা অভিযানের আঁচ পেয়ে বাড়ির মালিক তথা কাঠ মাফিয়া গা ঢাকা দিতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ। খবরের ভিত্তিতে আমরা রানীবাড়ি এলাকাতে একজন লোকের বাড়িতে গেছি। তো যাওয়ার পর এখান থেকে আমরা আনুমানিক 70 সিএফটি, আনুমানিক 70 থেকে 80,000 টাকা হইব। তো ওইটা তারপর সিজ করার পরে এখানে আমরা গেছি। মালগুলো যে মালিক আছে আমরা
এখন দেখতে থাকুন নিউজ নাও, ফিরছি বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। বাংলাদেশের সংখ্যালঘু আক্রমণের বিষয়টি রাজনৈতিক বলে স্বীকার করল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শনিবার প্রেস বিবৃতি দিয়ে একথা জানালো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। শেখ হাসিনা সরকারের পতন ঘিরে সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরের 1415টি অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে বলে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এগুলির মধ্যে 98.4% হয়েছে রাজনৈতিক কারণে। এক্ষেত্রে 1.59% ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক কারণে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সংঘটিত এসব ঘটনা নিয়ে পুলিশের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। শনিবার পুলিশের অনুসন্ধানের এই তথ্য প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে 2010টি। পুলিশ জানিয়েছে এসব ঘটনার মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনার অভিযোগ এসেছে 1769টি। 1769টি অভিযোগের মধ্যে 1415টি অভিযোগের অনুসন্ধান করে বাংলাদেশ পুলিশ, বাকি 354টি অনুসন্ধান চলছে। অনুসন্ধান করা অভিযোগগুলির মধ্যে 1254টির সত্যতা পাওয়া গেছে, বাকি 161টির সত্যতা পাওয়া যায়নি। যে অভিযোগগুলির সত্যতা পাওয়া গেছে তার মধ্যে 1234টি ঘটনাই ঘটেছে রাজনৈতিক কারণে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের উপদেষ্টা কার্যালয় এক্ষেত্রে 20টি ঘটনা ঘটেছে সাম্প্রদায়িকতার কারণে। পুলিশের অনুসন্ধানের তথ্য বলছে 1415টি অভিযোগ অনুসন্ধান সংশ্লিষ্ট স্থান, প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রত্যেকটি স্থান পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুসন্ধানের ভিত্তিতে 62টি মামলা এবং 951টি জিডি এন্ট্রি করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পুলিশের অনুসন্ধানে পাওয়া তথ্য মতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের 1769টি অভিযোগের মধ্যে গত 5 বছরে 5 আগস্ট একই দিনে 1452টি ঘটনা ঘটেছে, যা মোট অভিযোগের 82.8%। ওই দিন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। সাম্প্রদায়িক সহিংসতার অন্যান্য অভিযোগ সম্পর্কে পুলিশ জানিয়েছে 5 আগস্ট থেকে 8 জানুয়ারি পর্যন্ত দেশ জুড়ে পুলিশের কাছে আরো 134টি সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ জমা পড়ে। পুলিশ এগুলি গুরুত্ব সহকারে তদন্ত করে 53টি মামলা এবং 53টি সাধারণ ডায়েরি নথিভুক্ত করে এবং 63 জনকে গ্রেপ্তার করে। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার পদক্ষেপের বিষয়ে পুলিশ জানায়, সরকার সব ধর্মীয়, জাতিগত ও সম্প্রদায়ভুক্ত মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সংবিধান ও আইনে সংখ্যালঘুদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিয়েছে। অন্তর্বর্তী সরকার ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে দেশে মানবাধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে অত্যুৎসাহী পর্যটকদের কারণে আবারও একবার নৌকাডুবি হলো ডুম্বুর জলাশয়ে। একটি নৌকায় 16 জন পর্যটক নারকেলকুঞ্জে ভ্রমণ এবং ডুম্বুর জলাশয় পরিভ্রমণ করার সময় অত্যুৎসাহী কতিপয় পর্যটকদের কারণে উল্টে যায় নৌকা। তবে মুহূর্তেই সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল এবং উদ্ধার করে সংশ্লিষ্ট পর্যটকদের।
রাজ্যগুলির জন্য 1,73,030 কোটি টাকার কর রাজস্ব রিলিজ করল কেন্দ্র। এক্ষেত্রে ত্রিপুরা পেল 1,225.04 কোটি টাকা। এক বিবৃতিতে একথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। মূলধনী ব্যয় বাড়াতে এবং উন্নয়ন ও কল্যাণমূলক ব্যয় মেটাতে রাজ্য সরকারগুলোর জন্য 1,73,030 কোটি টাকার কর রাজস্ব হস্তান্তর করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত রাজস্ব বাবদ অর্থরাশির মধ্যে ত্রিপুরা পেয়েছে 1,225.04 কোটি টাকা। বিবৃতি জারি করে কথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সমূহের জন্য 1,73,030 কোটি টাকার কর রাজস্ব হস্তান্তর করেছে, যেখানে 89,086 কোটি টাকার রাজস্ব কর হস্তান্তর করা হয়েছিল গত ডিসেম্বর মাসে। এই অধিকতর মূল্যের অর্থ সহায়তা রাজ্যসমূহের মূলধন ব্যয় ত্বরান্বিত করতে এবং উন্নয়ন ও কল্যাণ সম্পর্কিত খরচ করার জন্য রাজ্যসমূহকে সাহায্য করবে বলে জানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। রাজ্যভিত্তিক কর রাজস্ব খাতে অন্ধ্রপ্রদেশ পেয়েছে 7,002.52 কোটি টাকা, তেমনি অরুণাচল প্রদেশ 3,040.14 কোটি টাকা, অসম 5,412.38 কোটি টাকা, বিহার 17,403.36 কোটি টাকা, ছত্তিশগড় 5,895.13 কোটি টাকা, গোয়া পেয়েছে 666.91 কোটি টাকা। তাছাড়া গুজরাট 6,017.99 কোটি টাকা, হরিয়ানা 1,891.22 কোটি টাকা, হিমাচল প্রদেশ 1,436.16 কোটি টাকা, ঝাড়খণ্ড 5,722.10 কোটি টাকা, কর্ণাটক 6,310.40 কোটি টাকা, কেরল 3,330.83 কোটি টাকা, মধ্যপ্রদেশ 13,582.86 কোটি টাকা, মহারাষ্ট্র 10,930.31 কোটি টাকা, মণিপুর পেয়েছে 1,238.90 কোটি টাকা। রাজ্যভিত্তিক কর রাজস্ব খাতে মেঘালয় পেয়েছে 1,327.13 কোটি টাকা, মিজোরাম 865.15 কোটি টাকা, নাগাল্যান্ড 984.54 কোটি টাকা, উড়িষ্যা 7,834.80 কোটি টাকা, পাঞ্জাব 3,126.65 কোটি টাকা, রাজস্থান 10,426.78 কোটি টাকা, সিকিম 671.35 কোটি টাকা, তামিলনাড়ু 7,057.89 কোটি টাকা, তেলেঙ্গানা 3,637.09 কোটি টাকা, উত্তরপ্রদেশ 31,039.84 কোটি টাকা, উত্তরাখণ্ড 1,934.47 কোটি টাকা এবং পশ্চিমবঙ্গ পেয়েছে মোট 1,317.06 কোটি টাকা। উল্লেখ করা যেতে পারে, সর্বশেষ গত 10 জুন 2024 সালে ত্রিপুরার জন্য কর রাজস্ব খাতে রিলিজ করা হয়েছিল মোট 989.44 কোটি টাকা। এবার এই খাতে প্রায় 236 কোটি টাকা বেশি পেল ত্রিপুরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর পূর্বে মিলল HMPV ভাইরাস আক্রান্ত রোগী। অসমে 10 মাসের শিশুর শরীরে মিলল এই ভাইরাস। এবার উত্তর পূর্ব ভারতের আসামে 10 মাসের এক শিশুর শরীরে মিলল HMPV ভাইরাস। চলতি বছর আসামে HMPVর হদিশ পাওয়া গেল এই প্রথম। ডিব্রুগড়ে আসাম মেডিকেল কলেজ ও হাসপাতালে HMPV ভাইরাস আক্রান্ত শিশুটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে আসাম স্বাস্থ্য দপ্তর। AMCH হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট ধ্রুবজ্যোতি ভূঁইয়া জানিয়েছেন, 4 দিন আগে ঠান্ডা লাগা, সর্দি কাশির লক্ষণ নিয়ে শিশুটিকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। লাহোয়াল ভিত্তিক ICMR রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার থেকে নমুনা পরীক্ষার পর শুক্রবার শিশুটির দেহে HMPV সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইয়াত 8 তাৰিখে এটা বাচ্চা আহিছিলে, বাচ্চাটোৰ জ্বৰ পানী লগা কাহ লৈ আহিছিলে। আমাৰ যেতিয়া ৰুটিন ইনভেষ্টিগেশ্যনবিলাক কৰা হয়, তেনেকৈ এইবাৰো ৰুটিন ইনভেষ্টিগেশ্যন কৰা হ'ল। কৰোঁতে দেখা গ'ল যে সেই শিশুজনৰ গাত HMPV ভাইৰাছ পজিটিভ আহিলে, কিন্তু শিশুজন এতিয়া অলৰেডি তেওঁৰ নিজৰ লক্ষণসমূহ অলৰেডি হ্ৰাস পালেই, গতিকে শিশুজন একেবাৰে ষ্টেবল আছে, ভয় খাব লগা বিশেষ একো নাই। ইনফ্লুয়েঞ্জা এবং
ফ্লুজজনিত ক্ষেত্রে পরীক্ষার জন্য নমুনাগুলি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে নিয়মিত পাঠানো হয় বলেও জানিয়েছেন ধ্রুবজ্যোতি ভূঁইয়া। তবে HMPV নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই বলেও সতর্ক করেছেন হাসপাতাল সুপার ধ্রুবজ্যোতি ভূঁইয়া। HMPV ভাইরাস ফ্লুর মতো এবং চীনে এর প্রাদুর্ভাবের পর সম্প্রতি সকলের নজর কেড়েছে এই ভাইরাস। অনেকের এই শঙ্কা, এর প্রাদুর্ভাব বাড়লে কি ফের লকডাউনের সম্ভাবনা রয়েছে? যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। 2001 সালে প্রথম HMPV ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এই ভাইরাস সাধারণত শ্বাসনালীতে হালকা সংক্রমণ ঘটায় এবং ব্যক্তি থেকে ব্যক্তির সংস্পর্শে ছড়িয়ে পড়ে। HMPVর সাধারণ উপসর্গগুলির মধ্যে রয়েছে কাশি, জ্বর এবং নাক বন্ধ হয়ে যাওয়া। এই ভাইরাসে আক্রান্ত হন মূলত ছোট শিশু, বয়স্ক ব্যক্তিরা। চলতি বছরে HMPVর খবর প্রথম আসে কর্ণাটক এবং তামিলনাড়ু থেকে। পরে গুজরাট, নাগপুরেও শিশুদের শরীরে পাওয়া যায় এই ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে বেঙ্গালুরুতে 2 জন, চেন্নাইতে 2 জন, কলকাতায় 3 জন, গুজরাট, মুম্বাই ও নাগপুরে 1 জন করে শিশু HMPV ভাইরাসে আক্রান্ত। এবার সেই তালিকায় যুক্ত হল আসাম। এদিকে HMPV ভাইরাস নিয়ে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক্ষেত্রে সন্দেহভাজন রোগীকে বিশেষ পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফিওর রিপোর্ট, নিউজ নাও। রঞ্জি ট্রফির মহারাষ্ট্র এবং সার্ভিসেস ম্যাচের জন্য ফিটনেস ক্যাম্পে 30 জন খেলোয়াড়কে ডেকে পাঠালো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। রবিবার এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে এই ফিটনেস ক্যাম্প। দুপুর 12টা থেকে এমবিবি স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পের শুরু হবে বলে শনিবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ক্যারাটের রাজ্য ভিত্তিক আসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে কুমারঘাট মহকুমার 13 জন খেলোয়াড়, এবার তাদেরকে সংবর্ধনা দিল মহকুমা প্রশাসন। ক্রীড়াক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য এ ধরনের উদ্যোগ বলে জানিয়েছে মহকুমা প্রশাসন। আগামী দিনে শুধুমাত্র রাজ্যেরই নয়, দেশের নামও উজ্জ্বল করার প্রেরণা দিতে এ ধরনের উদ্যোগ বলে জানিয়েছে কুমারঘাট মহকুমা প্রশাসন। আমাদের কুমারঘাট মহকুমারই একটা ক্যারাটে স্কুল, কিও ক্যারাটে সংস্থা যারা আছে তাদের স্টুডেন্টরা আমাদের ত্রিপুরা স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে গোল্ড। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।